সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশন একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না, ছাড় দেবে না। নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে এক ধরনের বিগ নো আছে এখানে। এদিকে আজ সেনা প্রধানের বক্তব্যে শেখ হাসিনার কপাল খুলে দেশে আবারও হাসিনা আসতে যাচ্ছে। জাতিসংঘের চাপে বাংলাদেশ তোলপাড়, আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। সেনাপ্রধানের বাসভবনে 40টিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। পরিস্থিতি মূল্যায়ন করবার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সেনাবাহিনী তাদের সক্ষমতার জায়গাটা খুব ভালোভাবে জানে। এই ব্যাপারে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি উদ্যোগ নেয়, সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের পর জেনারেলের সংকট, জাতির প্রতি ওয়াকার কি তার প্রতিশ্রুতি রাখতে পারবে। মাননীয় সেনা প্রধানের সাথে আমেরিকার রাষ্ট্রদূতদের একটি বৈঠক হয়েছে এবং তার পরবর্তী আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে তিনি তার সৈনিকদের সাথে এবং অফিসিয়ালদের সঙ্গে একটি মিটিং করবেন। কেউ বলছেন মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে সমস্ত বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র হচ্ছে। কিছু কিছু অংশ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন। ক্ষমা না চাইলে হাসনাত আব্দুল্লাহ কোনো মিছিল মিটিং করতে পারবে না, 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। হ্যাঁ, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে সারা দেশ তাকিয়ে আছে এবং ইতিমধ্যে তিনি একটি বার্তা দেন সারা দেশবাসীর উদ্দেশ্যে এবং তার বার্তাটি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই তারা সুযোগ করছিল এবং তারা চাচ্ছিল বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা ঘটাবে এবং তারা আবারও দেশের মধ্যে আসবে, ক্ষমতায় বসবে এবং শেখ হাসিনাকে নিয়ে আসবে। ইতিমধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে যায় দেশের মধ্যে। গাইজ, আপনারা জানেন যে ঢাকার রাজপথের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হয়। ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের পিকচারের মধ্যে মানে জুতার মালা, তারপরে আরও যে কয়েকটা বিষয় রয়েছে, নুরসাদ পারিয়ার বিষয়, তারপরে আরও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে। দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলা পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সব ভিডিওগুলো আপনাদের সামনে এই জায়গায় ধারাবাহিকলি তুলে ধরবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে? আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম, কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন। আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল 3 আগস্ট 2024। সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল 5 আগস্টের সরকার পতনটি, কিন্তু সেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল। আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন। আজকের বৈঠকটি মূলত গত 18 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি আবার রোজার রহমান আসলে নামে পরিচিত, আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি। এছাড়া সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও কামরুল হাসান 18 তারিখে একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকারুজ্জামান দ্বিমত আছে, তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো, এবং সেটি গতকালকে হয়েছে, গতকাল দিনের প্রথমার্ধে হয়েছে। কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা চন্দনদার রিপোর্টেও
সেটি বলা হয়েছে। কেউ কেউ বলছেন যে অনড় আছেন, কি আছেন, এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে। আমরা যতদূর জানি যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক, অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন। করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন? আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি, সেখানে নেতিবাচক ঘটনা আছে। এটি ভিন্ন আলাপ, বিস্তারিত আলাপ করতে হয়। আবার ইসরায়েল প্যালেস্টাইনের দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটলো। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না, সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে, কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা অ্যাকশনে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি। 2-1 ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা, তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে। সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী, সেই ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এইসব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশনে দেখা যায়নি। কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন, তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, বাজে স্লোগান দিচ্ছিল, তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন। এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে। এই বিবৃতি একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন। যখন আমরা গত 2 দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে, আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের, সেদিনই ঢাকায় অন্তত 26টি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে। এছাড়া 20টিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা। জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে। সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে। এরকম নানা খবর আমরা পেয়েছিলাম। অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরো উত্তপ্ত করতে চলেছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে, তখন সেনা সদস্যদের, সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশন একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না, ছাড় দেবে না। কি আসলে মেসেজ তারা তাদের বিজ্ঞপ্তিতে, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতেই বা প্রজ্ঞাপনেই বা কি বলল? সেনাবাহিনীর কথা এবং প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের শোডাউনের কথা। আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে, আমরা এটা দেখেছি। এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে, ওখানে মিছিল করেছে। বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে। প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল, সেই ব্যানারটা ছিঁড়ে ফেলেছে। ছেঁড়ার পরের অবস্থা কি, সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে। এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে, এক ধরনের ওপেন জানান দিচ্ছে। এবং কতজন গ্রেপ্তার হচ্ছে, সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে 11 জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল। সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল, তখন আমরা সারাদিন ব্যাপী দেখেছি প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে। আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে, সেনা সদরের জাহাঙ্গীর গেটে এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে। এই কারণেই তাদের যে মাস্টার মাইন্ড, তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টার মাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এরকম কথাও শোনা যাচ্ছে। সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন, তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে। জেনারেল ওয়াকার কি আসলে একটি সামরিক শাসন জারি করার মতো অবস্থানে আছেন কিনা? আবার যতগুলো সূত্র আছে, আমি আমার সূত্রগুলো সামহাউ ভেরি ক্লোজ টু জেনারেল ওয়াকার,
আমি যতদূর জানি যে সরাসরি সামরিক শাসন জারি করার পক্ষে জেনারেল ওয়াকার না, তিনি মাঝে মধ্যে বলেও থাকেন যে আমি তো সেনা প্রধান, আমি সরকার প্রধান নই, এবং তিনি যে ক্ষমতা দখল করবেন না এটা কিন্তু তিনি রিপিটেডলি তার কাছের মানুষদের জানিয়েছেন। কিন্তু তিনি এটাও ফিল করেন যে বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে সেভাবে চলা যায় না, এবং মানুষজনের সেনাবাহিনীর কাছে একটা প্রত্যাশা আছে, সেনা প্রধানের কাছে একটা প্রত্যাশা আছে। তিনি এই বিষয়গুলো জানেন, এই বিষয়ে সম্মুখ অবগত আছেন, এবং তিনি চাইছেন যে আইনি পথে জনগণের এই প্রত্যাশাটা পূরণ করতে, এবং সেই আইনি পথগুলোই এক্সপ্লোর করা হচ্ছে। সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন এনি নিউজ। তারপরে কাল খুব ঘটনাবহুল ছিল ঢাকার জন্য, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টের জন্য। একটু পিছিয়ে যায়, গত পরশুদিন 18ই মে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে, এবং বিকেলের সেই মিটিং এ তারা দুজনই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল ওয়াকারকে কনভিন্স করার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘকে পক্ষান্তরে আমেরিকাকে আমাদের টেকনাফে যে মানবিক করিডোরটি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার অনুসারীরা একটা দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এই করিডোর দেওয়া যাবে যদি আমাদের এই বর্তমানে বাংলাদেশে যে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যদি তাদের ফিরিয়ে নেওয়া হয়। তো এই অবস্থায় গতকাল সকালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি কর্মরত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার আরো দুজন সহকর্মীকে নিয়ে, তারা হলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান এবং ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিচি, এই তিনজন গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন ওয়াকারকে কনভিন্স করার জন্য এই করিডোরের ব্যাপারে। তো এই মিটিং এর কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটা না জানলেও একদম মানে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে জেনারেল ওয়াকার তার অবস্থান বদলাননি। জেনারেল ওয়াকার এখনো তাদের শর্তে অবিচল রয়েছেন, এবং জেনারেল ওয়াকারকে সমর্থন প্রদান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান। করিডোর নিয়ে এখনো সেই টানাটানি চলছে। খলিল ইউনুস গং যা চাচ্ছে যে আমেরিকার হাতে তুলে দেওয়া ইন দ্য নেম অফ জাতিসংঘ হিউম্যান করিডোর, সেটা এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা বাধার মুখে পড়েছে। এই অবস্থায় আপনারা বাই দিস টাইম জেনে গেছেন যে কালকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন। এই মিটিং এ ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং এখানে জেনারেল ওয়াকার সবাইকে জানিয়ে দিয়েছেন যে গেট রেডি ফর অ্যান ইলেকশন, সবাইকে আসন্ন নির্বাচন উপলক্ষে তৈরি থাকতে বলেছেন। আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বলেছিলেন যে তিনি 18 মাসের মধ্যে নির্বাচন চান। সেই হিসেবে এই জানুয়ারি বা ডিসেম্বর, এই বছরের ডিসেম্বরের মধ্যেই ম্যাক্সিমাম জানুয়ারি আগামী বছরের মধ্যে ইলেকশন হওয়ার কথা, এবং জেনারেল ওয়াকার কিন্তু তার এই প্রতিশ্রুতির জায়গা থেকে এখনো সরে আসেননি। পক্ষান্তরে আমরা দেখছি ডক্টর ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, এই যে বাচাল প্রেস সচিব ডাস্টবিন শফিক, তারপরে আরো যেসব ছাত্র সমন্বয়ক টোকাই নেতা টেতা রয়েছে, তারা কিন্তু পারলে 4 বছর 5 বছর ক্ষমতায় রাখার আওয়াজ দিয়ে যাচ্ছেন। কিন্তু জেনারেল ওয়াকার তার এই জায়গাটা খুব রিজিড রয়েছেন, এবং তিনি বলছেন আমি সৈনিক এবং আমি মুসলমান, আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচন করবো। তো গতকাল বেসিক্যালি এই রাতে যে 40 জন সেনা কর্মকর্তা তার বাসভবনে গিয়েছিলেন, তাদের তিনি এই মেসেজটাই দিয়েছেন। এবং সবাই বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি যে একজনের খানা আরেকজনের দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোন রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র না কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয়, কেন সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়। তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে সে পেস্টা লাগা যায়। আমি নিজেও বুঝি না, ইশরাক যদি আইনি ভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাকরে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা বুঝ দিচ্ছেন, আর এটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই, সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে পানাইছে, মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো
তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিক্ষার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত। নিয়ে আনিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বোঝে, একজন মেয়রের ছেলে, সে রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে। এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসনা, তারা সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না, সেই তো দিবেন তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলো কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতে চায় এটা তো রাইতে রাইতেই হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা, ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা, একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপোষহীন একজন নেতৃত্ব হিসাবে যোদ্ধার কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করতে পারেন না, অপমানিত করতে পারেন না, গালাগাল করতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়, মানে ইশরাকের উপরেও বর্তায়, কারণ তার কি বলা হয়েছে, তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে তার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে। তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে, এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে। টোটাল আয়োজনটা এটাই। হাসনাত হুঙ্কার দিচ্ছেন, সার্জিস হুঙ্কার দিচ্ছেন, উপদেষ্টা আসিফ হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কার ফুঙ্কারের খেলায় এই দেশে এখন পর্যন্ত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন, আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন। কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবে, আমি যেটা বুঝতেছি। আমার মনে হয় মান নির্মাণ আল্লাহ রাখে, আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিয়ে সরকার বক্তব্য দিবে। আপনারা কেন বক্তব্য দিচ্ছেন? আপনারা যখন দিচ্ছেন তখন তো জাতীয় কিংস পার্টি ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে এনসিপি নিয়ে, এটি তো প্রমাণিত। এখানে উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা কথা বলবে, সরকার তার কাজ করবে। আপনারা বিএনপির একজন নেতাকে এইভাবে কথা বলে এইটুকু আপনার সাজে, এটা কি এনসিপির সাথে কানেক্টেড? ক্ষমা না চাইলে হাসনাত আব্দুল্লাহ কোনো মিছিল মিটিং করতে পারবে না। কোথায়? কুমিল্লায়। 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে। মানে এই এনসিপি পার্টির বিজ্ঞ নেতারা এই যে বিভিন্ন মিছিল মিটিংয়ে যা ইচ্ছা তাই বলে দেয়, মুখ থেকে যেটা বের হয় সেখানে কোনো বিনা না লাগাম লাগিয়ে একেবারে পুরো ঝড়ের গতিতে ছেড়ে দেয় যে আওয়ামী লীগের দোসর, এ টাকা খাইছে, ও টাকা খাইছে, আমরাই সাচ্চা দেশপ্রেমিক। এই যে ঝড়ের গতিতে তার মুখ থেকে ভাষণ বার হয়, দিল্লি না ঢাকা, বিভিন্ন রকম, সেখানে একটা কেস ঘটে গিয়েছে। দর্শক, আমরা জানি যে ইতিমধ্যে এই আপনার সমন্বয়কদের ছাল ছাড়ানো শুরু করে দিয়েছে দেশের একাংশ। ইতিমধ্যে আমরা দেখেছি মাথায় বোতলের বাড়ি, তারপরে ওই ডাস্টবিনে জুতো ছোড়ার প্রতিযোগিতা। মানে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, জানেন তো? তো সেই বিষয়টাই এখন উল্টো ঘুরে আসছে। দর্শক, আপনারা হয়তো জানেন যে সম্প্রতি কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছে। একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছে যে কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। ভেবে দেখুন কত বড় বক্তৃতা, কত বড় দাবি। অথচ তিনি ওই অনুষ্ঠানে এই যে বক্তব্যটি দিয়েছে, সেখানে না কোনো প্রমাণ, না কোনো তথ্য, না কোনো রকম কোনো তথ্য সে উপস্থাপন করেনি। শুধু মুখ থেকে বুলি আউড়ে দিয়েছেন যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। ওনার বক্তব্যের এই পরিপ্রেক্ষিতে আজ খেলা শুরু হয়ে গিয়েছে। দর্শক, কুমিল্লায় বিএনপিকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন হয়েছে গতকাল সোমবার।
কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখান থেকে কি কি আলটিমেটাম আসছে হাসনাতের নামে সেটা একটু বুঝে নিন। মানে এইবার হাসনাত বাটে পড়বে, প্রথমে মাহফুজ পড়েছে, এবার হাসনাত পড়বে, আর এটা দরকারই ছিল। কারণ ভাই এটা রাজনীতি, এবং বাংলাদেশের মতো একটি রাজনৈতিক পরিবেশে তুমি যদি এরকম শিশুসুলভ কাজ করো, তুমি যদি এরকম বেপরোয়া কাজ করো, তুমি যদি এরকম মানে একেবারে সেই চোর বাটপাড়ের মতো কথাবার্তা বলো, নিজের রাজনৈতিক যে স্ট্যান্ড সেটাকে বজায় না রেখে এরকম মানে মানুষকে যেখানে সেখানে ছড়িয়ে দেওয়ার মতো কাজ করো, তাহলে তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। তো দর্শক, এখানে হাসনাত আবদুল্লাহকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বলা হচ্ছে যে তাকে আমাদের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। আমরা তাকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু সময়সীমা অতিক্রম করলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না। দর্শক, এখানে অনেকগুলো বোঝার বিষয় আছে। প্রথমত, এখন নিঃশর্তে ক্ষমা চাক আর না চাক, আমরা জানি হাসনাত আবদুল্লাহ ব্যাপক সাহসী একজন নেতা এবং সৎ একজন নেতা, সুতরাং তিনি তার মুখ থেকে যা বার করেন সব সত্য। এখন সেটাকে যদি সত্য প্রমাণিত করে তবুও খেলা শুরু হবে, এবং যদি সত্য প্রমাণিত না করতে পারে তবুও খেলা শুরু হবে। এখন আগামী সপ্তাহে হয়তো হাসনাতকে নিয়ে একটা খেলা শুরু হতে পারে, কারণ নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। কুমিল্লার বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা আলটিমেটাম দিয়ে দিয়েছে, এবং যদি ক্ষমা না চায় তাহলে রাজনৈতিক তার সমস্ত কর্মকাণ্ড, দ্যাট মিন্স এনসিপির সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড কুমিল্লার রাজপথে একেবারে মানে উচ্ছেদ হয়ে যাবে, এমনটাই। পৃথিবীতে গুজবের যদি কোনো সদর দপ্তর থাকে বা রাজধানী থাকে সেটা বাংলাদেশ, নিঃসন্দেহে বলা যায়, অকপটে বলা যায়। এখানে কোনো না হ্যাঁ কিন্তু কিচ্ছু নাই। প্রত্যেকটা দিন মধ্যরাত হলেই গুজবের মানে কি বলবো বাম্পার ফলন ঘটে বাংলাদেশে। মুসলিম ধর্মের যারা মানুষ রয়েছেন, আমার চ্যানেলের দর্শক আপনারা নিশ্চয়ই জানেন, লাইলাতুল কদর হচ্ছে মুসলিমদের একটা মহিমান্বিত রজনী। এই রাতে প্রার্থনা করলে সৃষ্টিকর্তা সেটা কবুল করেন। ঠিক একইভাবে আওয়ামী লীগের কতিপয় কর্মী সমর্থক, কতিপয় অ্যাক্টিভিস্ট, প্রত্যেকে আবাল, এরা প্রতিদিন রাতে একটা করে গুজব রটায়, এবং সেই গুজবের মধ্যে থাকে সেনাবাহিনী কখন ক্ষমতা নিয়ে নিবে, কখন বাংলাদেশে সামরিক শাসন জারি হবে। আমি শুধু অবাক হয়ে থাকি আর দেখি যে এইটুকু বুদ্ধি, এইটুকু মেধা নিয়ে যদি রাজনীতি করে তাহলে ভবিষ্যৎ কোন জায়গায় এদের বলেন। আজ সকালে সেনা প্রধানের একটা বক্তব্য দেওয়ার কথা ছিল সেনাবাহিনীর উদ্দেশ্যে, সেটা পরিবর্তন করে আগামীকাল করা হয়েছে। তো এটা নিয়ে গতকাল রাত ভর গুজবের মহা উৎসব পালিত হয়েছে বাংলাদেশে। যেমনটা এই সাকরাইন উৎসব হয় না পুরান ঢাকায় আমাদের, তো সাকরাইনের মতো গুজবের উৎসব হয়েছে ফেসবুক ব্যাপী। এর মধ্যে এই উৎসবে আবার একটা গুজববাজ মানে বাঙালির ইতিহাসের সেরা 10 জন গুজববাজ যদি আপনি বিচার করেন 1971 পরবর্তী, এর মধ্যে সেরা 1 থেকে 3 এর মধ্যে থাকবে এই কনক সারোয়ার। এই কনক সারোয়ার স্ট্যাটাস দিয়েছে, কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে, প্রায় 40টি গাড়িতে এসেছেন জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ। কি কথা তাহার সাথে মধ্যরাতে, দেশ রক্ষা নাকি দেশ ভক্ষণ? মানে ভাই কি বলবো, এরা এত বিশ্লেষক, এরা এত বুদ্ধিজীবী। মানে জেল হত্যায় যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল না 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, এরা মনে হয় 14 ডিসেম্বর বেঁচে গিয়েছিল। সমস্ত বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বাংলাদেশ বিকৃত ষড়যন্ত্র হচ্ছে, কিছু কিছু অংশ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন করিডোর, ওই অঞ্চল নিয়ে মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। বন্দর, এগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আবার কেউ বলছেন উত্তরপাড়ায় নানান ষড়যন্ত্র চলছে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আবার কেউ বলছেন যে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তারা কেন এই মুহূর্তে মাঠে নেমেছেন, রাজনীতিকে অসুস্থ করার জন্য, অস্থির করার জন্য, অস্থিতিশীল করবার জন্য বলা হচ্ছে। আবার কেউ বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে একটা কিছু যদি করা যায়, নতুন তাদের মতাদর্শের সেনাপ্রধান কাউকে করা যায় কিনা সেটিরও চেষ্টা করা হচ্ছে। আবার কেউ বলছেন জুলাই বিপ্লবের সনদ, তথাকথিত জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়নের দিন যত ঘনিয়ে আসবে তত বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হবে। জুলাই বিপ্লবের যে সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের সেনাপ্রধানও থাকবে না, মহামান্য প্রেসিডেন্টও থাকবেন না। নতুন করে নতুন প্রেসিডেন্ট তৈরি করে নতুন সেনাপ্রধান তারা বসিয়ে বাংলাদেশকে বিক্রির একটা ষড়যন্ত্র তারা করবেন, এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন, এবং তাতে তারা 100% সফল হবে যদি কাজগুলো তারা করতে পারেন। আবার কেউ বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে এক ধরনের গন্ডগোল চলছে। আবার দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কি কথা বলেছে,
এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যাতে কথা বলছে, সমন্বয়করা যে কথা বলছে, তাতে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হয়ে উঠছে এবং তারা দাম্ভিকতা, অহংকার নিয়ে কথা বলছে, যেটি বাংলাদেশের মানুষের কাম্য নয়। কুমিল্লা গিয়ে বলে এসছে আওয়ামী লীগের টাকায় চলছে, আর বিএনপিও আওয়ামী লীগের টাকায় চলছে, তাকে সম্ভবত সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আপনারা এই আজকের একটা ভিডিও দেখেছেন কিনা, ধানমন্ডি থানার ওসির সাথে যে মিসবিহেভ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এক হয়ে ওসিকে ধমকাচ্ছে এবং শেষ পর্যন্ত উত্তেজনা যখন চরমে উঠেছে, ওসি তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তারা বলছে দাপটের সাথে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের নেতা। এই জিনিসগুলো, তাদের কথাবার্তার মধ্যে কোনো ধরনের শালীনতা নাই। এভাবে তো একটা দেশ চলছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে কিন্তু সেনাপ্রধানের বিষয়ে কথা হয়। আপনারা সবাই জানেন যে দর্শক, সেনাপ্রধানকে নিয়ে গত কিছুদিন ধরে সমালোচনার কিন্তু জোর উঠেছিল এবং তাকে নিয়ে অনেক গুজবও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছিল। সেই গুজবগুলাতে আপনারা কান দিবেন না, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আবার অনেকেই কিন্তু আমাদের দেশের আপডেট নিউজ সম্পর্কে অনেক বক্তব্য দিচ্ছে, তাদেরও কিছু বক্তব্য এখানে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে সেনাপ্রধান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু আমাদের বাংলাদেশের আস্থার প্রতীক। তারা আমাদের দেশটাকে রক্ষা করে আসছে, এখনও কিন্তু তারা রক্ষা করতেছে। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে একটু কথা হয়, এগুলার বিপক্ষে এবং এইগুলার একমত পোষণ আমরা করতেছি না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি, এই বিষয়গুলো নিয়ে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে কোনো নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।